দর্শকদের বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সামাজিক সুরক্ষা খাতের সুবিধা বঞ্চিত দেশের 53% দরিদ্র জনগোষ্ঠী অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে গভীর অনিশ্চয়তা, দিনে হতে পারে 1,500 থেকে 2,000 মেগাওয়াট লোডশেডিং। ফেব্রুয়ারি মাসে কমেছে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স। নির্মাণ ও সেবা খাতের ধীরগতির ফল বলছেন সংশ্লিষ্টরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনিয়ম আর দুর্নীতির কারণে দেশের 53% বেশি দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষা খাতের সুবিধা পাচ্ছেন না। মূলত অধিক কর্মসূচি আর স্বজনপ্রীতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত বিশ্লেষকদের, যারা বলছেন প্রকৃত উপকারভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানো না হলে কাগজে কলমেই থেকে যাবে সামাজিক সুরক্ষার বিষয়টি। একই সাথে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্য কর্মসূচিগুলো এ খাত থেকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। চলতি অর্থবছর যে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে, তার মধ্যে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 17%, মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবে যা 2.5%। বিধবা, বয়স্ক, শিক্ষাবৃত্তি, পেনশন সহ মোট 140টি কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেটে এই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পেনশন সহ সামাজিক সুরক্ষা খাতের সাথে প্রাসঙ্গিক নয় এমন মোট 21টি কর্মসূচি বাদ দিলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় নেমে আসবে জিডিপির 1.2%, আর বাজেটের 60%। রাজনৈতিক মোটিভেশনটার কারণেই এই সংখ্যাটা বেশি হয়েছে, এবং এর ফলে আমাদের যেটা হয়েছে কি, যে এর থেকে যে সুফল, সেই সঠিক সুফলটা কিন্তু আমরা পাইনি, বরং এই কর্মসূচিগুলো খুব দুর্বল কর্মসূচি হয়েছে, এর মধ্যে লিকেজ বেশি হয়েছে। বর্তমানে যে ফিগারটা দেওয়া হয়, যে সংখ্যা দেওয়া হয়, সেটা অতিমাত্রায় বেশি দেখানোর কারণে এটাকে ধরা যায় না। এই ফিগারটা যদি আমরা ঠিক করতে পারি, এবং এই বছরের বাজেটে সেই সুযোগটা আছে যে সামাজিক সুরক্ষা খাতে আসল বরাদ্দ কত, সেটা পরিষ্কার করে বলা হলে আমার কাছে মনে হয় যে সরকারের ওই মেকানিজমটাকে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আনতে পারবো। সম্প্রতি টাস্কফোর্সের প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক সুরক্ষা খাতের জন্য নিবন্ধিত 100 জনের মধ্যে 40 থেকে 50 জনই উপকার পাওয়ার যোগ্য নন। অর্থাৎ এ খাতে ব্যয় করা প্রতি 100 টাকার 50 টাকাই অপচয় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় প্রতিনিধিদের স্বজনপ্রীতি, রাজনৈতিক স্বার্থ ও দুর্নীতির কারণে বাদ পড়ে যাচ্ছেন সামাজিক সুরক্ষা খাতের প্রকৃত দাবিদার ব্যক্তিরা, যার ফলে এখনো কর্মসূচির বাইরে রয়ে গেছেন অন্তত 53% দরিদ্র জনগোষ্ঠী। আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি যে সেখানে অল্প কিছু লোককে দেয়া হচ্ছে, আবার একটা মেজরিটি পার্ট তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেগুলো পাচ্ছেন না। তার মানে সামাজিক সুরক্ষা খাতের মধ্যে আমরা একটা সোশ্যাল ইনজাস্টিস তৈরি করছি। এই জন্য আমরা মনে করি সেখানে বাজেট বরাদ্দকে বাড়ানো উচিত, এবং যারা প্রকৃত যোগ্য লোক তাদের সবাইকে যেন আমরা এই সুরক্ষা খাতের আওতায় আনতে পারি। অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমাদেরকে সব ধরনের দুর্নীতিমুক্ত রাখতে হবে, যাতে আমরা সঠিক ব্যক্তিকে বা সঠিক পরিবারকে আমরা চিহ্নিত করে সেই তার সহায়তাটা তাদেরকে প্রদান করা সম্ভব হয়। শুধু কর্মসূচির ব্যাপ্তি নয়, বরং বরাদ্দ নিয়েও আপত্তি আছে বিশ্লেষকদের। তাদের মতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী কিংবা বিভিন্ন কর্মসূচির আওতায় যে পরিমাণ ভাতা দেওয়া হচ্ছে তা বর্তমান বাজার বিবেচনায় খুবই নগণ্য। বর্তমানের বাজার দর অনুযায়ী এই ভাতাগুলোর যে প্রভাব, এটা কিন্তু খুবই সীমিত। সেই প্রশ্ন বারবার এসেছে যে ভাতাগুলোকে অন্তত পক্ষে আমরা হয়তো ওভারনাইট খুব বেশি বাড়াতে না পারলেও আস্তে আস্তে এগুলোর সঙ্গে আমরা খানিকটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করতে পারি কিনা, কিছুদিন পর পর। তাহলে হবে কি, যে ভাতাগুলোর যে প্রকৃত যে ক্রয় ক্ষমতা, সেটা হয়তো আমরা সংরক্ষণ করতে পারবো। আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের শৃঙ্খলা নিশ্চিতে এ খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শুরু হয়েছে গভীর অনিশ্চয়তা। দিনে 1,500 থেকে 2,000 মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বলছেন, সরকারের সামনে আপাতত বিকল্প কোনো পথ নেই, তবে প্রাথমিক জ্বালানি সরবরাহ বাড়াতে পারলে চাপ কিছুটা সামাল দেওয়া যাবে। জাহেদ সেলিমের রিপোর্টে বিস্তারিত। 27,500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও কমছে না লোডশেডিং। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে 12,000 মেগাওয়াটের বেশি। চলতি মাস থেকে যা বাড়তে বাড়তে এপ্রিল নাগাদ 18,000 মেগাওয়াটে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করছে সরকার। সেই পরিমাণ সরবরাহ কিভাবে হবে, প্রশ্ন ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। মাসে আমরা 16,000 মেগাওয়াটের একটা টার্গেট করতেছি, যে এটাকে টার্গেট করে
আমার গ্যাস, কয়লা, তারপরে হচ্ছে ক্রস বর্ডার, প্লাস হচ্ছে বাকি মেকআপ ফার্নেস দিয়ে আমরা মানে এইসব ভিত্তিক প্ল্যান দিয়ে এগুলো আমরা মেকআপ করে চালাবো। আমরা চেষ্টা করব যাতে এটাকে আমরা সাকসেসফুলি রান করাতে পারি। তবে গ্রীষ্মকালে সরকারি এবং যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বেসরকারি মালিকানায় থাকা ৬,০০০ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া অন্তত ৫,৫০০ কোটি টাকা। শুধু তেল নয়, বেসরকারি খাতের অন্যান্য জ্বালানি কেন্দ্রগুলো সরকারের কাছে পাবে আরও অন্তত ৯,০০০ কোটি টাকা। গভর্নমেন্ট নিজেই বলছে তারা হলো ২,০০০-এর উপরে তার লোডশেডিং দেবে। এটা গভর্নমেন্ট বলছে এই পরিমাণ লোডশেডিং তারা হয়তো পিক সামারে তারা এই লোডশেডিংটা তারা দিতে পারে। তো আমরা এখনো জানি না কি পরিমাণ দিয়ে, বাট আমি যদি বলি আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ হয়তো ৩,০০০ মেগাওয়াটের মতো আমরা যে পরিমাণ টাকা পেয়েছি, বিল পেয়েছি, তাতে আমরা ৩,০০০ মেগাওয়াট পর্যন্ত আমরা দিতে পারবো। এখন বাকিটা ধরেন কোল, গ্যাস, অন্যান্য বিভিন্ন সোর্স থেকে যে গভর্নমেন্ট যেটা পায় সেটা দিয়ে যতটুকু কাভার করে। বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অঙ্কের বকেয়া রয়ে গেছে বিগত সরকারের সময় থেকেই। অর্থ সংকটে থাকা বর্তমান অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত সেই বকেয়া পরিশোধে খুব বেশি সফলতা দেখাতে পারেনি। সুখবর নেই বিদ্যুৎ উৎপাদনে এলএনজি, ফার্নেস অয়েল ও কয়লা আমদানির বিষয়েও। তাই পরিস্থিতি সহসাই উন্নত হবে বলে মনে করছেন না এই বিশেষজ্ঞ। এপ্রিলের পরে যে ডিমান্ডটা বাংলাদেশে হবে ওইটাই হবে রিয়েল টেস্ট, ওইটাই আসল পরীক্ষা সরকারের জন্য যে তারা এনার্জি পাওয়ার সাপ্লাইয়ে কতখানি সক্ষমতা দেখাতে পারছে। এনার্জি সাপ্লাই, এনার্জি পেমেন্ট, এই সবগুলোর জন্য যদি যতখানি ডলার লাগে এইটা যদি সরকার এনশিওর করতে পারে তাহলে আমরা গত বছরের সিচুয়েশন থেকে বেটার থাকব। কিন্তু এটা তো অবাস্তব অলমোস্ট হয়ে যাচ্ছে যে তারা কি এতখানি ডলার দিতে পারবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেব বলছে প্রাথমিক জ্বালানি সরবরাহ করা গেলে রমজান ও গ্রীষ্মে চাহিদা মেটাতে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে ৬,২০০, কয়লা ৫,১০০, তেলভিত্তিক ৩,০০০, নবায়নযোগ্য জ্বালানি ৬০ এবং আমদানি উৎস থেকে পাওয়া যাবে আরও ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল ফেব্রুয়ারি মাসে ১.১ পয়েন্ট কমেছে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই সূচক। মূলত নির্মাণ ও সেবা খাতের ধীরগতির কারণেই এ মান কমেছে বলে দাবি পিএমআই সংশ্লিষ্টদের। তারা বলছেন সূচক কমলেও সম্প্রসারণের ধারায় আছে দেশের অর্থনীতি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স বা পিএমআই একটি দেশের অর্থনীতি আর ব্যবসায়ের গতি প্রকৃতির ধারণা দেয় এই সূচক। কৃষি, নির্মাণ, উৎপাদন আর পরিষেবা এই চার খাতের বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা হয় পিএমআই সূচক, যেখানে দেখা যায় জানুয়ারি মাসে দেশের পিএমআই স্কোর ছিল ৬৫.৭, ফেব্রুয়ারিতে যা নেমে দাঁড়ায় ৬৪.৬। সেই হিসাবে গেল মাসে পিএমআই স্কোরের মান ১.১ ভাগ কমেছে। কনস্ট্রাকশন সেক্টর এবং সার্ভিস সেক্টরের স্লোয়ার এক্সপ্যানশন রিডিং এর কারণে কনস্ট্রাকশন সেক্টরে আমরা পাবলিক স্পেন্ডিং একটু কম হওয়াতে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট একটু স্লো ডাউন করাতে এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট ইনভেস্টমেন্ট কম হওয়াতে আমরা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কম দেখছি গত বছরের তুলনায় এবং গত মাসের তুলনায়। সার্ভিস সেক্টরে আমরা দেশের যে উচ্চ মূল্যস্ফীতির কারণে পারচেজিং অ্যাক্টিভিটি অনেক কম হচ্ছে বিভিন্ন খাতগুলোতে, সেটি উঠে আসছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় কৃষি ও উৎপাদন খাতে পিএমআই স্কোর আগের মাসের তুলনায় ৭.৮ ভাগ ও ৪.১ ভাগ বেড়েছে। তবে কমেছে নির্মাণ ও সেবা খাতে। তথ্য বলছে গেল জানুয়ারিতে নির্মাণ খাতে পিএমআই সূচকের মান ছিল ৬৩, জানুয়ারিতে যা কমে দাঁড়িয়েছে ৫৯.৬। আর সেবা খাতে সূচকের মান ৫ ভাগ কমে নেমেছে ৬১.৩। ফিউচার বিজনেস ইন্ডেক্স, বিজনেস কনফিডেন্স গত মাসের তুলনায় কম এবং এটি ধারাবাহিকভাবে কমছে। সেটি মূলত আমাদের দেশের যে কম চাহিদা, উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের যে বিরাজমান ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটির কারণে ব্যবসায়ীদের কনফিডেন্স একটু কম। 0 থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয় পিএমআই সূচক। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতি সম্প্রসারণ আর ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর মান ৫০ থাকলে বোঝায় সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ছে প্রতি বছরই। এর মূল ভুক্তভোগী নারী ও শিশুরা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর পাড়ের 6 নম্বর কয়রা গ্রামের বাসিন্দা রেণুকা মণ্ডল 60 বছরের জীবনে দেখেছেন অসংখ্য দুর্যোগ। হ্যারিকেন ঝড় যখন আমি দেখলাম তখন আমাদের ঘর ঝড় ভেঙে চুরে চুরমার গাছ গাছাল পুড়ে সব চুরমাছ হয়ে গেছে। তারপরে ওরের পরে দেখলাম যে আইলা ঝড় যখন আসলো তখন তো ওই দিতে ভেঙে চুরে নদী বাঁধ ভেঙে চুরে পানি ঘরে বোঝাই। রেণুকার মতো কয়রা উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম 6 সদস্যের পরিবার নিয়ে দুর্যোগ মোকাবেলা করেছেন, হারিয়েছেন সহায় সম্পদ। সরকারি খাস জমিতে বসবাস আর সুন্দরবন অঞ্চলের নদীতে মাছ ধরে এখন চলে তার সংসার। আইলায় যে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি, 3 বছর আমরা জলাকার, 3 বছর আমরা বাসা বেঁধে রাস্তার উপরে ছিলাম। ওখান থেকে 3 বছর পরে বাদ হয়ে গেল, আবার ঝড় আসলো। সেই ঝড় আবার গাছ গাছলা ঘর বাড়ি যেখানে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। কয়রা উপজেলার প্রায় প্রতিটি পরিবারে ঝড় ঝঞ্ঝা আর জলোচ্ছ্বাসে সম্পদ আর স্বজন হারানোর বেদনা লুকিয়ে আছে দুর্যোগের মধ্যে টিকে থাকার সংগ্রাম। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবার, স্বজন, সম্পদ রক্ষার পেছনে এই অঞ্চলের নারীদের রয়েছে অমানবিক সংগ্রামের ইতিহাস। দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারে নারীদের পড়তে হয় নানা অসুবিধায়। সাইক্লোন সেন্টারে মেয়েরা যেতে চায় না, কারণ ওইখানে অনেক মানুষের ভিড় বেঁধে যায়। সেইখানে মনে করেন একটা সমস্যা থাকে, বোখাটে ছেলেদের একটা সমস্যা থাকে, ওরা ইপটিজিং করে, আজে বাজে কথা বলে। অনেকে যায় ওই বুড়ো হাবড়া গুলো নিকটে যারা তারাই যায়, আর দূরি টুরি যায় ওই ঘরের মধ্যে থাকে, যায় হয়। বেসরকারি সংস্থা JJS এর গবেষণা বলছে দুর্যোগকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা নারীরা দুর্যোগ প্রস্তুতি ও নীতি নির্ধারণের সব স্তরেই উপেক্ষিত। ফলে ব্যাহত হচ্ছে দুর্যোগকালীন নিরাপদ উপকূল গড়ে তোলার প্রক্রিয়া। হেলথ সিস্টেম দুর্যোগের সময় অকার্যকর হয়ে পড়ে। আমাদের যে কমিউনিটি ক্লিনিক এগুলি দুর্যোগের সময় কাজ করতে পারে না। আমাদের কানেক্টিং রোডস সাইক্লোন শেল্টারের এইটা খুবই নাজুক। এখনো 25%-এর মতো নারীরা কমিউনিটি মোবিলাইজার হিসেবে কাজ করতে চায় এবং শুধুমাত্র 10% বলেছে যে তারা ট্রেনার হিসাবে কাজ করতে চায়। তো এটা একটা বড় গ্যাপ তৈরি হয়েছে আমাদের যে তাদের পার্টিসিপেশনের দিক থেকে এবং লিডারশিপ রোলের দিক থেকে। গবেষণা বলছে দুর্যোগে একজন পুরুষের বিপরীতে 4 জন নারীর মৃত্যু হয়। তাই নারীর ক্ষমতায়ন হলেই এই জীবনহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক BSE-X 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5190-তে। বেচা কেনা হয়েছে 338 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 174টির, কমেছে 137টির, আর অপরিবর্তিত আছে 83টির দর। অস্থির হয়ে উঠেছে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির বাজার। বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে উঠছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিনিয়োগকারীদের, যার প্রভাবে দর কমেছে প্রায় সব ক্রিপ্টোকারেন্সির। সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম কমেছে 4% পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। If crypto is going to define the future, I want to be mined, minted, and made in the USA. It's going to be. It's not going to be made anywhere else. And if Bitcoin is going to the moon, as we say, it's going to the moon, I want America to be the nation that leads the way. বিটকয়েন চাঁদে গেলেও আমেরিকা পথ দেখাবে। এভাবেই যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই বেশ চাঙ্গা হয়ে ওঠে ক্রিপ্টো বাজার। জানুয়ারিতে রেকর্ড সর্বোচ্চ $1,09,000 পৌঁছায় বিটকয়েনের দাম। I promise to make America the Bitcoin superpower of the world and the crypto capital of the planet, and we're taking historic action to deliver on that promise, as you know, around the table. এরই অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রে বিটকয়েনের কৌশলগত রিজার্ভ গড়ে তুলতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বৃহস্পতিবার। এতে বিনিয়োগকারীরা
বিভ্রান্তিতে পড়ায় ক্রিপ্টোকারেন্সির দর কমেছে 6% পর্যন্ত। এর সাথে যোগ হয়েছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ সহ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। সব মিলিয়ে অস্থির হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির বাজার। ফলে $1 লাখ নিচে বাজার ওঠানামা করছে বিটকয়েনের দাম। কমেছে ইথেরিয়াম, XRP, সোলানা ও কার্ডানোর দামও। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মিম কয়েন। তথ্য বলছে সোমবার বিটকয়েনের দাম 4% কমে বিক্রি হচ্ছে $82,600। ইথেরিয়ামের দাম পড়েছে 5.4%, বিক্রি হচ্ছে $2,070। আর বৈশ্বিক ক্রিপ্টোর বাজার মূলধন কমেছে 4.4%, অর্থাৎ $2.7 ট্রিলিয়ন। সম্প্রতি বিটকয়েন ছাড়াও 4টি ডিজিটাল মুদ্রাকে কৌশলগত রিজার্ভে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।